Hello, this is Sadia, and this is your host. আজকে থার্ড রো পার্সপেক্টিভ বাই সাদিয়াতে আছে আমাদের সাথে ভেরি স্পেশাল গেস্ট মিস্টার আহাদ ফারান, who was previously a representative for a renowned provider in higher studies, and also now he has joined at Empower Financing, which is also supporting higher education of students in the finance sector. Welcome to my podcast, Ahad Bhaiya. Thank you. I really admire what you have done so far, and I would like to congratulate you on this. Thank you. So, really good job. Thank you, Haya. Thank you. So, Haya, যদি স্টার্টে বলি যে I know you went from the education industry itself. So, education industry the first to join Korea, and that too in a study group, like it's very renowned, and which are representative here represent Korea, and study group ke Bangladesh, you actually brought it to the general people, general agents, and then ekdom shift kore financing sector e jawa. Yes. So your journey. Thank you. I'm someone who likes to take on a new challenge, right? So, study group was actually my third job. I started my career in IT at HP. এইচপির পরে আমি জয়েন করেছিলাম আমাদের আরেকটা কম্পিটিটর ছিল তখন ASUS, যারা এখন they are very big. So I was the channel sales manager at ASUS. But after being in this IT sector for 5 years, আমি যেটা রিয়েলাইজ করেছিলাম যে I really need to take on a new challenge. So I remember আমি তখন থাইল্যান্ডে ফুকেটে খুব চিল করছি, হঠাৎ করে স্টাডি গ্রুপের একটা মেল এসে বলেছে যে উই উড লাইক টু লার্ন মোর অ্যাবাউট ইউ বিকজ উই আর লুকিং ফর সামওয়ান who we want to appoint as a partner sales manager at study group. So অ্যান্ড তখন যখন আমরা নিচ্ছি তখন মাত্র কোভিডটা শুরু হচ্ছে, আমরা মাত্র অনেক আপডেট পাচ্ছি চায়নাতে এরকম একটা ভাইরাস ধরা পড়েছে। আই এম টকিং অ্যাবাউট 2020 জানুয়ারি। সো তখনও ইট ওয়াজ প্রিটি মাচ ওকে, এভরিথিং ওয়াজ ফাইন। দেন যখন স্টাডি গ্রুপে জয়েন করলাম, আফটার ওয়ার্কিং দেয়ার ফর ইটস বিন, আমি আপনার সাথে যখন কোভিডের পরপরে আমাদের ফার্স্ট মিটিং হয়েছিল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ব্যাক ইন ইন্টারকন্টিনেন্টাল হোটেল। দ্যাটস ওয়েন আই ফার্স্ট গট টু সি ইউ অ্যান্ড আদার টিম মেম্বার্স অফ অ্যাপ্লাই বোর্ড অ্যাট দ্যাট টাইম। সো আমি তখন যখন কথা বলেছি সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে ইটস এন এক্সাইটিং জব। অ্যান্ড বিইং দেয়ার ফর 4 years, আমার তখন আফটার 3 years আমার কাছে মনে হচ্ছে যে আই থিঙ্ক আই হ্যাভ অ্যাচিভড হোয়াট আই ওয়ান্টেড টু অ্যাচিভ অ্যাট স্টাডি গ্রুপ, অ্যান্ড আই নিড টু টেক অন আ নিউ চ্যালেঞ্জ। সিন্স দেন আমার কাছে যখন ওয়েন আই স দিস এম্পাওয়ার ফিন্যান্সিং, অ্যান্ড আমি এম্পাওয়ার ফিন্যান্সিংয়ে আমারই একজন এক্স কলিগ আছেন ক্লেমো আহিকপোর, উনি এরিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্টাডি গ্রুপে। যখন আমি ওনার সাথে কথা বলেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ আ ফ্যান্টাস্টিক প্রজেক্ট। এম্পাওয়ারে আসার আরও একটা বড় কারণ হচ্ছে আপনি নিজে মাশাল্লাহ একটা বড় ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশে। আমরা কি পাই, আমি যেমন স্টাডি গ্রুপে দেয়ার ওয়াজ অলওয়েজ আ কমন কোয়েশ্চেন যে ভাইয়া আমার বাবা টাকাটা দিতে পারবে, কিন্তু ইএমআই থেকে দেওয়া যায়, ভেঙে ভেঙে কি দেওয়া যায়, বা এখন তো পাউন্ডের অনেক বেশি, আমি কি 2-3 দিন পরে টাকাটা পে করতে পারি। সো যখন আমি এম্পাওয়ার পুরো কনসেপ্টটা দেখলাম, পুরো কনসেপ্টটা বুঝলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে এটার একটা নেসেসিটি আছে, এবং এটা থেকে আসলে এম্পাওয়ারে জয়েন করা। ওকে, অ্যান্ড স্টাডি গ্রুপ থেকে যখন ট্রানজিশন ওখানে ছিল, কি কি চ্যালেঞ্জেস মনে হয়েছে, কি হোয়াট ইউ পিকড ফ্রম দেয়ার? আই থিঙ্ক স্টাডি গ্রুপ যখন আমি ডিসিশন নিয়েছি স্টাডি গ্রুপ ছেড়ে দেবো, আই অ্যাকচুয়ালি স্পোক টু সাম অফ দি এজেন্টস যারা দে আর ভেরি ক্লোজ টু মি। আই ওয়ন্ট টেক দেয়ার নেম, বাট দে নো যে আমি ওদের সাথে কথা বলেছি যে আই এম প্ল্যানিং টু সুইচ। আর যেটা সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয়েছে স্টাডি গ্রুপ থেকে এম্পাওয়ার বিইং আ ফিনটেক কোম্পানি ইন দ্য ইউএসএ, দে আর ভেরি ডেটা ড্রিভেন। আমাদের স্টাডি গ্রুপেও আমরা সেলস ফোর্স ইউজ করতাম, বাট আমাদের সেলস ফোর্স ইউজটা ছিল হচ্ছে শুধুমাত্র পাইপলাইন ম্যানেজমেন্টের জন্য। বাট আনলেস ইউ লাইক ডেটা, right, it's very difficult. Trust me, it's so difficult because all they will give you is like data. Now it's up to you how you can interpret it. Okay. Yeah. And second thing হচ্ছে Study Group is a renowned company, right? They have been in this business like for 20-25 years. Yeah, এটা একটা ব্র্যান্ডের মতো। যদিও বাংলাদেশে এটা ইনিশিয়ালি অনেক মানুষই চিনতো না, বলতো পাথওয়ে কি জিনিস। আমি নিজেও, আমার মনে আছে যখন আমি ইন্টারভিউতে আমি যাই, আমার তখনকার বস ছিলেন মার্টিন বয়েস, আমি মার্টিনকে জিজ্ঞেস করছিলাম যে মার্টিন, হোয়াট ইজ আ পাথওয়ে, রাইট? বাট স্টাডি গ্রুপ মানুষ চিনতো। এম্পাওয়ার ইজ আ ভেরি নিউ কোম্পানি, ইটস জাস্ট বিন ইন এক্সিস্টেন্স ফর 11 years. বাংলাদেশে মানুষকে যখন আমি বলি কোনো কোলাটারাল কোসাইনার, ওরা এটাই বুঝে না। হ্যাঁ, সো there is a huge amount of activities that I had to do to make sure that Empower আরো পপুলারাইজ করা দরকার, বাট আপনার ডেটা ড্রিভেন হতে হবে। ডেটা ড্রিভেন না হলে একটা ফিনটেক কোম্পানিতে আপনার সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট। ওকে, সো আপনার ক্যারিয়ার যেহেতু আইটি থেকে স্টার্ট হয়েছিল অ্যান্ড নাও ডেটা ড্রিভেন থিং, সো হাউ চ্যালেঞ্জিং ইট ইজ ফর ইউ, অর
maybe it was your passion from the beginning, was it? My passion has always been one is to take on a new challenge Okay. and show myself that Mhm. I am capable of doing it, right? So আমি আপনাকে যদি বলি স্টাডি গ্রুপ উই আর আ পাথওয়ে প্রোভাইডার, আমরা একসময় কোভেন্ট্রিরও ফাউন্ডেশন ইয়ার ওয়ান এটা আমরা প্রমোট করতাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের এডুকেশন ইন্ডাস্ট্রি, হায়ার এডুকেশন ইন্ডাস্ট্রিতে স্পেশালি সাউথ এশিয়া ল্যান্ডস্কেপে ইটস নট ইজি বিইং আ বাংলাদেশি টু টেক ওভার আ রোল দ্যাট ইজ আই মিন অ্যাট আ রিজিয়নাল লেভেল। Mhm. সো এম্পাওয়ারে আমি ওটা পেয়েছি, রাইট? অ্যাজ আই এম লুকিং ইনটু আদার কান্ট্রিজ, আমার কাছে মনে হচ্ছে যে ডিফারেন্ট কালচারের হুম। সাথে আপনি যদি অ্যাডাপ্ট না করতে পারেন, আমি যদি খুব ছোট্ট একটা হুম। এক্সাম্পল দিই, আপনি যদি বাংলাদেশে কোনো একটা পার্টনারের সাথে কথা বলেন, বিইং আ ম্যান টকিং টু অ্যানাদার ম্যান, ইউ ক্যান অলওয়েজ জাস্ট আপনি ওর হাতে শোল্ডারে একটা হাত রাখতে পারলেন, একটা হ্যান্ডশেক করলেন, আপনি ওর সাথে একটা গল্প করলেন, Mhm. আপনি ওর সাথে র্যান্ডম ক্রিকেট নিয়ে ডিসকাস হুম। করলেন, এগুলো আপনি করতে পারেন। কিন্তু নেপালের একটা এজেন্টের সাথে বা পাকিস্তানের একটা এজেন্টের সাথে বা শ্রীলঙ্কার একটা এজেন্টের সাথে আপনার ওই কালচারাল ডিফারেন্সটা রেসপেক্ট করে আগাতে হবে। Mhm. দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। কেন? কারণ হচ্ছে আপনি রিল্যাক্স হতেই পারেন যে আসছি এখানে একটু কথা বলি রিল্যাক্সে, বাট দে হুম। মাইট থিঙ্ক ও এই মানুষটা একটু বেশি ইনফর্মাল Yeah. বা এই মানুষটা একটু বেশি কথা বলে হুম। ফেলছে। সো এই চ্যালেঞ্জেসগুলো আপনার মাথায় রেখে আপনার কিন্তু কাজ করতে হবে। সো আমি সেগুলো নিয়ে আমি কাজ করছি। আর আইটির সাথে আমি যদি বলি আইটি, হায়ার এডুকেশন, ফিনটেক, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য পিপল দ্যাট ইউ ওয়ার্ক উইথ, Mhm. রাইট? আমি বলবো হচ্ছে স্টাডি গ্রুপে আই ওয়াজ ব্লেসড টু হ্যাভ অ্যামেজিং কো-ওয়ার্কার্স অ্যান্ড Yeah. অ্যামেজিং লাইন ম্যানেজার্স। সেম গোজ উইথ এইচপি, এসুস। এম্পাওয়ারে ইটস ইভেন বেটার। It's even better in a Mhm. sense যেহেতু এটা একটা স্টার্টআপ টাইপ কোম্পানি, if there are people who are not friendly to you, Mhm. we won't be able to succeed together. Exactly. So এটা আমি বলবো যে Empower it's amazing. Okay. So ভাই এম্পাওয়ার জার্নিটা একটু যদি ডিসক্রাইব করতেন যে হাউ স্টুডেন্ট ক্যান এভিল দোজ থিংস, বিকজ Of course. কোলাটারাল নিয়ে সব স্টুডেন্টস কিন্তু ওরকম ইউজ টু না হাউ টু এভিল দোজ। Absolutely. Empower Financing হচ্ছে একটা ফিনটেক কোম্পানি যেটা হুম। ওয়াশিংটনে এটার যাত্রা শুরু হয়েছিল ব্যাক ইন 2014 এবং সোফার আমরা $2.2 বিলিয়ন লোন আমরা প্রসেস করেছি ফর ইউএস অ্যান্ড কানাডা ইউনিভার্সিটি, এবং এখানে আমাদের 500-র উপরে ইউনিভার্সিটির সাথে আমাদের পার্টনারশিপ আছে। বেস্ট পার্টটা কি? বেস্ট পার্টটা হচ্ছে এই 500 ইউনিভার্সিটির কোনোটাতেই আমাদের কোনো কোলাট্রাল লাগে না, কোনো কোসাইনার লাগে না, কোনো গ্যারান্টার লাগে না। ওকে। ফর এক্সাম্পল আপনি এসে যদি বলেন যে ভাইয়া আমার একটা কাজিন আছে, ও ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসে পড়তে যেতে চায় ডেটা সায়েন্সে, আপনি তো বলছেন যে এম্পাওয়ার থেকে আপনি লোন করে দিবেন, এটা কি জিনিসটা কি, ওর বাবার কি কি দেওয়া লাগবে, ওনার বাবার আমরা একটা ডিটেলসও রাখবো না, ওকে। নাথিং। আমরা কি দেখবো? গ্যারান্টিটা কিভাবে হচ্ছে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য বিউটি, রাইট? সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট কোনো কিছুই আপনি চাচ্ছি না আমরা, তাহলে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে এমন একটা স্টুডেন্ট যে কিনা একাডেমিক্যালি কোয়ালিফাইড, বাট বিকজ অফ ল্যাক অফ মানি আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওই স্টুডেন্টটা ইউএসএ যেতে পারছে না বা কানাডা যেতে পারছে না। আচ্ছা। কেন? কারণ আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আমি তো স্টুডেন্ট, আমি তো জেনুইন, আমি তো পড়বই, এবং আমরা পার্টনার করেছি ওই ইউনিভার্সিটিগুলোর সাথে। আপনি গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি রেট, আমরা ইউকেতে সারাক্ষণ এটা বলে বেড়াই, রাইট? Yeah, আমাদের yeah. গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি রেট এত। সো আমাদের গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি রেট যে ইউনিভার্সিটিগুলোতে হাই, আমরা শুধু তাদের সাথে Okay. পার্টনারশিপ করি। সো ইটস এ উইন উইন সিচুয়েশন। হুম। আমাদের কাছে এই স্টুডেন্টগুলো হচ্ছে লাইক আ পিস অফ স্টক ইন আ ট্রেডিং মার্কেট, যেখানে আমরা ইনভেস্ট করে বলছি যে হ্যাঁ, এই স্টুডেন্টের কোনো বাবা কি করেও ওর জমি আছে কিনা, সহায় সম্পত্তি কি আছে কিনা, আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ থিংস, as long as he or she is holding an offer letter from this particular university in a STEM related subject, আমরা ওকে লোন দিব। ওকে, স্টেম হতে হবে অনলি। STEM হতে হবে, জি। ওকে, ওকে। এন্ড বাংলাদেশে আই থিংক ইটস আ গুড নাম্বার অফ স্টুডেন্টস যারা স্টেমে করতে যেতে চায়, ইটস লাইক ইউএসএ, কানাডাতে। STEM এর আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আনলাইক নন স্টেম, ইউএসএ তে যারা STEM ডেজিগনেটেড সাবজেক্টে পড়তে যায় তারা 3 বছর কাজ করার সুবিধাটা পায়। Yeah. এই জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর ইউএস এর আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওরা স্টেম বললেই যে শুধু স্টেম এর মধ্যে রাখে তা না, দেখা যায় যে ওরা বিজনেস নিয়েও স্টেম আছে, বিজনেস অ্যানালিটিক্স, ফিন্যান্সে কেউ যদি ফিনান্সিয়াল অ্যানালিটিক্স নিয়ে পড়তে চায়। সো দেয়ার আর লটস অফ অপশনস ফর দেম। Yeah. And if I ask you, যে student when they appear to those universities and যেভাবে লোনটা শোধ করতে হয়, কিভাবে কি প্রসেসে করতে হয়, Of course. it's yearly basis or monthly basis, কিভাবে? So our repayment is actually divided into two parts. One is when the student is in school and after the student is done with their graduation. So total 150 মাসের একটা জার্নি। সো ফর এক্সাম্পল কেউ যদি এই সেপ্টেম্বরে এম্পাওয়ার লোন নিয়ে ইউএসএ তে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পড়তে যায়, তাহলে ওর যাওয়ার পরের দিন থেকে 45তম দিন পর্যন্ত আমরা কোনো টাকা ওর থেকে চার্জ করবো না। ওকে। তারপর আমরা শুধু ইন্টারেস্টের টাকা ওর থেকে চার্জ করবো 2 বছরের জন্য।
আচ্ছা 2 বছর শুধু ইন্টারেস্ট, কোনো প্রিন্সিপালের প্রেশার নেই যে 2 বছর পড়াশোনা করবে। এরপর ওকে আমরা আরো এক্সট্রা 6 মাস দিব শুধুমাত্র ইন্টারেস্ট পে করে যাওয়ার জন্য, যাতে ও একটা জব ম্যানেজ করতে পারে। ওকে দেন আমরা ওকে আরো 10 বছর সময় দিব, টোটাল 120 মাস সময় দিব। সো কেউ যদি এই ফলে এম্পাওয়ারের লোনটা নেয় তাহলে সে 2037 এর ফল পর্যন্ত টাকাটা পে করতে পারবে। হিউজ দ্যাটস আ হিউজ টাইম এবং পুরোটাই একটা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। আমরা যেরকম কার্ড দিয়ে আমরা এসি কিনি, টিভি কিনি, ঠিক সেরকম ইএমআই স্টাইলে এই জিনিসটা হবে। অ্যান্ড আরেকটা ভালো জিনিস হচ্ছে কোনো প্রি পেমেন্ট পেনাল্টি নেই। ওকে মনে করেন আপনি আমার থেকে বললেন যে ভাই আমার কাজিন তো $30,000 নিছিল, আর ওর আব্বা আমাকে কল দিছে যে আজকে 6 মাস হয়ে গেছে, আর ওর বাবা আসলে পুরো টাকাটা দিয়ে দিতে চাচ্ছে। তাহলে এখন ওর এক্সট্রা কত টাকা দেওয়া লাগবে? এক্সট্রা একটা টাকাও দেওয়া লাগবে না। যেটা আমাদের ব্যাংকে দেয়া লাগে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি, যে তুমি আর্লি সেটেলমেন্টে যাচ্ছ, তুমি কেন টাকাটা দিবা না? হ্যাঁ That's not something that Empower asks their students to do. ওকে There is no prepayment penalty, and as a result, our students, they are actually wrapping up their loans within 3 to 6 years. ওকে দ্যাটস গুড বিকজ কেউ লোন রেখে দিতে চায় না। এক্স্যাক্টলি, এবং এত টাকা আমরাও চাই না ওরা ইন্টারেস্ট দেয়। সো 10 বছরের জায়গায় কেউ যদি 3 বছর বা 5 বছর শেষ করে দেয়, তা তো ইন্টারেস্ট অ্যামাউন্টটা কম দেওয়া লাগছে। Yeah. So what are the top universities in the USA and Canada, and Oh, you guys are extending it to UK as well, right? Hopefully, So- hopefully. Yeah, Good news is coming for you guys. Yeah, So yeah. yes, What are the top universities? yeah, so we are you we are getting, yeah. partnered with like the best universities in the Yeah, US: Harvard, Caltech, Yale, MIT, University of California. আর ক্যানাডাতে আপনি যদি বলেন ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, অটোয়া, টরন্টো মেট্রোপলিটন। সো অল দ্য টপ ইউনিভার্সিটিজ অলসো ইন দ্য ইউকে উই আর ইন কনভারসেশন। যদিও এটা আসলে এখন বলা উচিত না, এটা আমরা সামনে এটা বলতে পারবো। Sure. বাট আমরা ইউএস এবং কানাডাতে আমাদের সবগুলো টপ ইউনিভার্সিটির সাথে আমাদের পার্টনারশিপ আছে। আর কি ইউরোপিয়ান কান্ট্রিজ বা এরকম No, কিছু দেখি আমরা এখন রাইট planning নাও আছে? আমাদের ইউকে অথবা অস্ট্রেলিয়া নিয়ে আমরা একটু চিন্তা করছি। এখনো এটা আসলে প্ল্যানিং স্টেজে আছে। আর ইউএস এবং কানাডাতে আমাদের বেশ ভালোই এখন একটা আমাদের অপারেটিং কস্ট আছে প্রায় আমাদের, ইফ আই এম নট রং, এই বছর আমাদের টার্গেট হচ্ছে প্রায় $550 million। That's huge. হিউজ। So That is huge. how much you are making from Bangladesh itself? So that's a conversation we can have later. Yeah. Yeah. So বাংলাদেশের কেমন স্টুডেন্টদের রেসপন্স পাওয়া যাচ্ছে? বাংলাদেশে স্টুডেন্টদের রেসপন্স ইজ অ্যামেজিং। আমি সত্যি কথা বলতে যখন আমি এম্পায়ার ফার্স্ট জয়েন করি, রাইট, I found so many dodgy students, and you know that too. You Yeah. worked at Apply Board, and US is always been our agency. আমাদের এজেন্সিদের সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ইউএসএ নিয়ে আপনি আমার কাছ থেকে কিছু চান না, কারণ আমার স্টুডেন্টগুলা গিয়ে পড়ে না, ওরা ট্রান্সফার আউট হয়ে যায়, রাইট? সো এইটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে ইউএস এর জন্য, কানাডার জন্য যদিও না, ইউএস এর জন্য। বাট প্রথম 3 মাসের পরে যেটা হয়েছে, যেহেতু এম্পাওয়ারের রিপেমেন্ট স্ট্রাকচার, এম্পাওয়ারের ভেরিফিকেশন এন্ড এভরিথিং ইজ সো স্ট্রং, যারা কিনা ডজি স্টুডেন্ট তারা একসময় বাদ পড়ে গেছে। ওকে নাও উই আর গেটিং সাম অফ দি বেস্ট স্টুডেন্টস, যারা কিনা হয়তো টেক্সাসে স্কলারশিপ নিয়ে পড়তে গেছে, কেউ হয়তো পড়তে গেছে হচ্ছে ফ্লোরিডাতে একটা স্কলারশিপ নিয়ে, কেউ হয়তো নিউ ইয়র্কে মেডিসিনে পড়তে চায়। সো এই যে ভালো স্টুডেন্টসগুলো তাদেরকে আমরা পাচ্ছি যারা কিনা স্কলারশিপ, আমরাও বেশি করে বলি, কারণ আনলাইক আদার কান্ট্রিজ ইউএস এর স্কলারশিপের সাথে কাউকে আসলে কম্পেয়ার করা যায় না। ট্রু আমাদের এমন স্টুডেন্ট আছে যার কিনা টিউশন ফি, মানে স্কলারশিপের পর টিউশন ফি এসে দাঁড়িয়েছে মাত্র $7,000, এবং ওই 7,000 ও এম্পাওয়ার থেকে নিচ্ছে। অথচ এমনও আছে যে স্টুডেন্টরা বলেছে আমাদেরকে যে এই 7,000 ম্যানেজ করার মতো ওদের কাছে কোনো অপশন ছিল না, যেহেতু বাংলাদেশে কোনো ট্রেডিশনাল ব্যাংক বা কোনো কমার্শিয়াল ব্যাংক কোনো কিছুই দেয় না। সো এই জায়গাটা আই থিঙ্ক এম্পাওয়ার হ্যাজ বিন আ বিগ ব্লেসিং ফর বাংলাদেশি স্টুডেন্টস। আমি যেটা পার্সোনালি বলবো যে বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইউএস এর ভিসা সাকসেস রেটটা, উইচ ইজ আ বিগ চ্যালেঞ্জ। সো এই ভিসা সাকসেস রেটটা যদি একটু বেটার হয় তাহলে আমরা আরো ভালোভাবে আগাতে পারবো। Okay. And if UK and Australia come into the picture, Yes, then inshallah, very soon. scenario-টা change জি হয়ে যায়। অবশ্যই। Now, going back to your education institutions and everything, I know you are from a very renowned institution Yes. from Bangladesh. So, if you can describe যে বাংলাদেশে renowned sector থেকে এসে, like renowned university থেকে এসে, ডিগ্রি নিয়ে এসে, চ্যালেঞ্জিং এরকম ছিল ফ্রেশার হিসেবে আপনার জয়েন করা, এবং এখন গ্রো করার পর কি আপনি ফ্রেশারদের আইডিয়াস দিতে চাবেন? আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যখন ফার্স্ট এইচপিতে জয়েন করেছিলাম, আমার এইচপিতে আসলে আমাকে কোনো টেবিল চেয়ার দেওয়া হয়নি। আমাকে আমার ছিল হচ্ছে আইডিবি একটা মার্কেট ছিল, ওই আইডিবি মার্কেটে আমার দায়িত্ব ছিল হচ্ছে নিচতলা থেকে 4তলা পর্যন্ত বিভিন্ন স্টোরে গিয়ে কথা বলা। এবং এই কথাটা বলার সময় আমি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার জন্য একটা ভালো জিনিস হচ্ছে আমি আগে খুব কম কথা বলতাম। আপনি আমার সাথে যদি 10 বছর আগে দেখা করতেন, আপনি আমাকে বলতেন যে এই লোক তো কথাই বলে না, হ্যাঁ। বাট আমি কথা যখন শুরু করেছি আমি অনেক কথা বলতে পারি। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি যে রিনাউন ইনস্টিটিউট বা যেটাই হোক, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে দুইটা আমাদের দেশের ছেলেমেয়েরা মিস করে। একটা হচ্ছে
আমাদের ইন্টারপার্সোনাল স্কিলে আমরা অনেক পিছিয়ে আছি। True. ইন্টারপার্সোনাল স্কিলে অনেক পিছিয়ে আছি। এটার একটা বড়, আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, হুম। সেটা হচ্ছে আমি যখন স্টাডি গ্রুপে ছিলাম, উই ফাউন্ড সাম অ্যামেজিং স্টুডেন্টস, রাইট? বাট আপনি জানেন একটা জিনিস আছে, ক্রেডিবিলিটি ইন্টারভিউ বলে, রাইট? Yeah. আপনি দেখে বলবেন যে এই ছেলে কিভাবে ক্রেডিবিলিটি ইন্টারভিউ মানে পাশ করতে পারলো না। এটা কেন পারে না? কোয়াইট সিম্পলি বিকজ আমাদের প্যারেন্টসরা চায় না তাদের ছেলে মেয়ে বাসার থেকে বের হয়ে কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করুক, Yeah. বা কোনো একটা নিজের থেকে কোনো একটা স্টার্ট আপ দেখ যেখানে ও আরও 5টা ফ্রেন্ডের সাথে মিলে একটা ভালো আইডিয়া নিয়ে একটা ভালো কাজ করুক। হুম, হুম। আমাদের প্যারেন্টসদের মধ্যে এখনো একটা নেগেটিভ নোশন কাজ করে যে আমার ছেলে যদি রাতের বেলা কোনো ফ্রেন্ডের সাথে বাইরে আসে তার মানে ও কোনো খারাপ কিছুতে নিজেকে ইনভলভ করছে, বা আমার মেয়ে যদি সন্ধ্যা 7টার পরে বাইরে থাকে তার মানে আমার মেয়ে নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুম, আমি যখন আমাদের এম্পাওয়ার বেঙ্গালুরু অফিসে গিয়েছিলাম, আমার ওখানে মনে আছে আমার একটা কলিগ আছে, ও আমাকে বলল, জাহাদ, তোমাদের বাংলাদেশের ছেলে মেয়েদেররা আমাদের এখানে যখন আসে, আমরা দেখতে পাই যে ওরা ওদের ওদের ওপিনিয়ন ভালো, ওরা অ্যানালাইসিসও করে ভালো, হুম। কিন্তু এটা ওরা বলতে পারে না, ওরা বলতে ভয় পায়। আর তুমি যখন কথা বলো তখন তুমি এমনভাবে কথা বলো যে ইউ ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইয়োর প্রেজেন্স ইজ নোন Yeah. অ্যামাং ইয়োর কাউন্টারপার্টস। এটা কিভাবে? এই জিনিসটা তখনই হবে হুম, হুম। যখন কিনা মানে ছেলে মেয়েদের এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারবে যে আমি যেটা বলি মানুষ কি ভাববে। এই Yeah. জাজমেন্ট, ফিয়ার অফ জাজমেন্টটা, এটা থেকে হুম। বের হয়ে আসতে হবে। এটা থেকে যত বেশি বের হয়ে নিজের মত প্রকাশটা করবে, যত বেশি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে, যে হুম। দেখো, যেমন আমাদের এখানে আমি যদি আপনাকে বলি, রিসেন্টলি কিছুটা স্ট্যান্ড আপ কমেডিয়ান আসা শুরু হয়েছে বাংলাদেশে, Yeah, yeah. রাইট? অথচ স্ট্যান্ড আপ কমেডি হ্যাজ বিন আ বিগ বিজনেস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। Yeah. সো আমাদের দেশে কি স্ট্যান্ড আপ কমেডিয়ান নাই? ছেলেপেলে কি সেন্স অফ হিউমার নাই? আচ্ছা। অফকোর্স আছে। কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ আমি তো ওই লোকটাকে চিনি, ওই লোকটা কমেডিয়ান হয়ে গেছে, সবাই বলবে আরে এত Joker. ভালো একটা লোক ছিল, সে তো কমেডিয়ান হয়ে গেছে। হ্যাঁ। সো এই জায়গাটাতে যেমন আমার চাচা, ও খুবই আউট অফ প্যাশন ও গান গায়, রাইট? এবং হুম। ইউটিউবে ভিডিও আপলোড করে, এবং উই অল অ্যাপ্রিসিয়েট ইট। কেন? হুম, হুম। কারণ এটা ওর প্যাশন, ও হুম। নিজের থেকে। আমার মায়ের ক্ষেত্রে একই জিনিস। তো এই জিনিসটা আমাদের ছেলে মেয়েদের বুঝতে হবে যে ওর প্যাশনটা কোথায়, এবং ওর হুম। নিজেকে বারবার মত প্রকাশ করতে হবে। Exactly. আর রিসেন্টলি আমি যেটা দেখলাম, আরেকটা যেটা বড় প্রবলেম আমাদের এখন, বাংলাদেশটা আসলে চলতেছে গুজবের কারখানা। সবাই অনেক বেশি প্রোপাগান্ডা বিলিভ করে। আমাদের ইয়াং জেনারেশন, ইটস ভেরি ইজি আপু টু হুম। বি ড্রন অ্যাওয়ে, টু বি টেকেন আ ব্যাক অ্যান্ড বিং হুম। ক্যারিড অ্যাওয়ে, যে সবাই যেহেতু বলতেছে এই কথাটা তাহলে ঠিক। Oh, yeah. লেটস নট ডু দ্যাট। হুম, হুম। লেটস ট্রাই টু স্টে রেশনাল, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কি করা গেলে আমার জিনিসটা, আমার প্রায়োরিটিটা কি। হুম, যেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দেই, রাইট নাও অস্ট্রেলিয়া ভিসা সাকসেস রেট ইজ অ্যামেজিং, Yeah. রাইট? আপনি Bangladesh is in top. হ্যাঁ, It's ইজ a ইন very, টপ, হ্যাঁ, very proud moment. 95% ভিসা সাকসেস রেট, I think 99%. 99ও চলে Yeah, গেছে। yeah. হ্যাঁ, সো এখন কোনো দেশের যদি ভিসা সাকসেস রেট 99% হয়, তার মানে ইটস নট আ গুড মেসেজ। কারণ আমরা ইউকেতে দেখে আসছি 99% যখনই ভিসা সাকসেস রেট হয়, তখন মানুষ বলে হচ্ছে আমার যা কিছু আছে আমি সব দিয়ে হইলেও আমি চলে যাব, কারণ আই উইল নেভার গেট দিস চান্স। অস্ট্রেলিয়ার মতো একটা কান্ট্রি আমাকে 99% ভিসা সাকসেস দিচ্ছে, আমার স্পাউস নিয়ে আমি আর কোথাও যেতে পারবো না, আমি এটাতে যেতেই হবে যেভাবে হোক। কিন্তু ও এটা চিন্তা করা দরকার, আফটার 3 years ওয়ার আই মাইট বি, Yeah. or after 5 years where I might be. Maybe in the UK I have a better opportunity. যেমন আমি যখনই একটি স্টুডেন্টের সাথে কথা বলি, আমি বলি যে কেন তোমরা ইউএসএ যাবা? তার কারণ হচ্ছে তুমি যদি লিঙ্কডইনে তোমার প্রোফাইল ক্রিয়েট করো, তুমি নিউ ইয়র্কে যে পরিমাণ জবস দেখতে পাবা, পুরো কানাডাতে এর থেকে কম জবস। Yeah. True. So what's the point of going to a place where you might not get any job at all? Yet you are living a very good job in Bangladesh just because এটা বাংলাদেশ, তুমি তো এটা করতে পারো না। এবং আমাকে অনেকে বলে যে আহাদ, why don't you move abroad? Why don't you move abroad? You are someone, আমার নিজের কলিগরা, এম্পাওয়ার ফিন্যান্সিং আমার কলিগ, আমার মনে আছে কয়েকদিন আগে আমাকে বলছে যে you have all the criteria, all the attributes to become a global employee. Why don't you want to do it? Why do I have to? I'm happy being here. Yeah. True. I have a very comfortable life. So এই জিনিসগুলো আমাদের ছেলেমেয়েদের বুঝতে হবে যে where do their priorities lie, and they have to have no fear while expressing their thoughts. Yeah. This is important. True. এখন যদি আপনার আইবিএ জার্নি থেকে কিছু শুনতাম আমরা। না, সবচেয়ে বড় জিনিসটা কি, মানে আমি যেটা দেখছি ওখানে, যে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের খুব ভেরি বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা অনেক বড় কিছু হবা, এটা আমরা জানি, বাট এইখানে এগুলো শো অফ করার জায়গা না। এবং আমার মনে আছে আমাদের একটা ফ্যাকাল্টি ছিলেন, উনি ওনার ক্লাসে কোনো স্টুডেন্টকে ওয়াশরুমে যেতে দিতেন না। ওকে।
রাইট 1.5 ঘন্টা, ইউনিভার্সিটিতে হ্যাঁ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস হবে, কেউ ওয়াশরুমে যেতে পারবে না, আচ্ছা পানিও খেতে যেতে পারবে না, কোনো ইমার্জেন্সি কলেও যেতে পারবে ওকে না। What was his logic? His logic was, what if you become a CEO in a garments, in a factory, you are in a factory, all of a sudden there is a civil unrest or there is a protest from your own workers and they lock you in and they lock you in for 5 hours or Okay. 6 hours. যদি তোমাকে ওরা 5 ঘন্টা 6 ঘন্টার মতো লক করে রাখে, তখন তুমি নিশ্চয় দেখে নক করে বলতে পারবে না, ভাই আমার একটু ওয়াশরুমে যেতে হবে, রাইট? সো তোমার ইউ হ্যাভ টু হ্যাভ দিস হ্যাবিট। উনি এটা বলেন যে তোমাদের যাওয়া একদমই নিষেধ, উনি বুঝাতে চাচ্ছে যে তোমাদের মাইন্ডসেট আর অ্যাটিটিউড সবসময় এমনভাবে রাখবা যেখানে কিনা তোমার মাথায় থাকবে যে ভাই সার্ভাইভ করতে পারবো things could go worse at any time. Things could shatter at any time. This bubble that you are living in, it could be proliferated at any time, right? But the most important thing for you is to survive. আপনি যেটা Yeah. বললেন যে whether I'm in a cozy room in my own bedroom with a very nice AC or whether I'm in out of nowhere and আমার কোনো টাকা পয়সা নেই, every occasion you have to have the ability to survive. And আরেকটা জিনিস যেটা ইন্টিগ্রিটি জিনিসটা কি, আমাদের যে ইন্টিগ্রিটি আসলে না চাইলেও করতে হয়েছে, বিকজ দেখা যাচ্ছে যে টেস্টে কোয়েশ্চেন এমন আসছে যে আপনি চাইলেও একটা ফ্রেন্ডকে বলতে পারবেন না যে ভাই তোর খাতাটা একটু দেখাতো, হ্যাঁ। সো কোয়েশ্চেন্স ওয়ার দ্যাট মাচ কমপ্লিকেটেড। Okay. সো ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং আপনার এই সার্ভাইভাল ইনস্টিংক্ট, এই জিনিসগুলো আপনি খুবই ভালোভাবে ওখানে শেখানো হয়। বাট ট্রাস্ট মি, আদার দ্যান দ্যাট ইটস দ্য সেম ওল্ড পলিসি, সেম ওল্ড মেথডস টু অ্যাসেস আ স্টুডেন্ট, যেটা হয় যে ওই যে ইন্টারপার্সনাল স্কিলটা আমাদেরকে বিল্ড আপ করে দেয়। That's where institutions actually play Yes, a a very vital good role. role. Yeah. জি। তো ভাই ফ্রেশার্সদের জন্য কি সাজেশন দিবেন? দ্যাটস হোয়াট আই আস্ক টু এভরি অফ মাই গেস্ট, যে সাপোজ আইটি সেক্টরে যেতে গেল বা আমাদের এডটেকেই আসলো বা ফিন্যান্সিং সেক্টরে যেতে গেল, হোয়াট আর দ্য ভাইটাল থিং ইউ উইল বি সাজেস্টিং দেম? আমার পার্সোনালি আমি যেটা মনে করি যে আমাদের সময়ের সাথে এখন আরো বেশি অপরচুনিটিস আছে, রাইট? আই রিমেম্বার, আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ হিয়ার, বাট আই রিমেম্বার আমি যখন 2013 অথবা 14তে আমি জাস্ট আউট অফ কিউরিয়াসিটি, আমাদের তখন ওয়ার্ল্ড ব্যাংক একটা লিডারশিপ প্রোগ্রাম করতো আচ্ছা অনলাইনে, রাইট? ওয়ার্ল্ড ব্যাংক লিডারশিপ প্রোগ্রামের আন্ডারে কি ছিল যে ওরা পুরো পৃথিবী থেকে কয়েকজন সিলেক্টিভ মানুষকে কিছু এক্সাম দিয়ে টেস্টের মাধ্যমে, অনলাইন টেস্টের মাধ্যমে সিলেক্ট করবে, ওয়ার্ল্ড ব্যাংকে ওটা প্লেসমেন্ট হবে, রাইট? হ্যাভ ইউ এভার হার্ড অফ ইট? নো এক্স্যাক্টলি। আমি কখন পাইছি এটা জানতে, যখন আমি পারছি জানতে, তখন অলরেডি আবার ওদের একটা স্ল্যাবও থাকে যে তুমি ব্যাচেলার শেষ করে এই টাইমের মধ্যে তোমার অ্যাপ্লাইটা করতে হবে। বাই দ্য টাইম আই হার্ড অ্যাবাউট ইট, আই ওয়াজ অনলি 6 months away from being in the expiry list, right? So I applied ওকে World Bank, right? First exam holo, got cleared. Second exam holo, got cleared. Third exam, very difficult exam, আমি ভাবছি আমি পারবো না, got cleared, right? Then they kept me in the waiting pool. ওরা ওয়েটিং পুলে কেন রাখছে? ওয়েটিং পুলে রেখে বলছে যে তোমার সাথে যারা আরো আছে অন্য কান্ট্রিতে, ওইখান থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ বেশি দরকার। আমরা বাংলাদেশ থেকে অলরেডি রিপ্রেজেন্টেটিভ পেয়েছি আমাদের আগের প্রোগ্রামগুলোতে, যেহেতু এখান থেকে এখনো তুমি প্রোগ্রামটা আমাদের আরো রিপ্রেজেন্টেটিভ নাই, এই কারণে আমরা তোমাকে নিতে পারছি না, এবং আমাদের যদি ওইখানে ওপেন হয় আমরা তোমাকে জানাবো। সো ইউ সি, আমি যখন এই জিনিসটা জানলাম, ইট ওয়াজ আ ভেরি হার্ট ব্রেকিং মোমেন্ট ফর মি, যে কি রে ভাই, এত কষ্ট করে 3টে এক্সাম আমি পাস করলাম, তারপর আমি ঢুকতে পারলাম না। এটা কেন আমার পরে আমার কাছে ইট অকার্ড, যে তাও তো আমি জানতে পারছি there might be a lot brighter students who are there, but they don't even know about it, এক্স্যাক্টলি right? Same goes with education. আমি যখন স্টাডি গ্রুপে জয়েন করি, তখন আমাদের হাতে গোনা আমরা রিপ্রেজেন্টেটিভ কয়জন ছিলাম? 6 জন বা 7 জন হাইয়েস্ট। আমাদের এজেন্টরা দাওয়াত দিলে 5 থেকে 6 জন, আমরা ওই নোন ফেসগুলাই আমাদের ঘুরে ফিরে আসতে হয়। এখন আই থিঙ্ক দেয়ার আর মোর দ্যান 100 around 100 এজেন্ট এগ্রিগেটস। আমি ধরে নিলাম সবাই রিপ্রেজেন্টেটিভ, আমি ধরে নিলাম it's more than 100, right? So the industry has become bigger. সো ফ্রেশারদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে straight away, right after I do my bachelor or my masters, what they have to understand is where they can see themselves in 5 years. This is আমি যখন নিজে স্টাডি গ্রুপে জয়েন করতে যাচ্ছি, আমার মা আমাকে তখন বলছে কোথায় যাচ্ছিস তুই, রাইট? এবং আমার মনে আছে, বিকজ আমি আইবি এর টাইমে আমি মেন্টরসে ক্লাস নিতাম, সো আমি মেন্টরসে গেছিলাম। হ্যাঁ, মেন্টরসে গেছি, তখন হচ্ছে বনানীতে। আমি ওদেরকে বলছি যে আমি দেখো, আমি একটা জায়গায় জয়েন করবো, স্টাডি গ্রুপ কি,
হ্যাঁ। সো মেন্টরসে তখন যে আপু ছিল উনি এখন আর নাই আসলে। সো উনি আমাকে বলছে ভাই এটা এরকম 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 এরকম। আমি সো আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আই থিঙ্ক ইটস এ গুড কোম্পানি এবং ইটস এ বিগ কোম্পানি টু বি অনেস্ট। সো স্টুডেন্টদের যেটা বুঝতে হবে এখন একটা চাকরির জন্যই জয়েন করতেই হবে। আমি জানি ফ্যামিলিতে প্রচুর প্রেশার আছে, স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এত টাকা খরচ করছে, বাবা বলছে যে একটা জবে জয়েন করা 18,000, 20,000, 21,000 এটাতেই জয়েন করে ফেলতে হবে, নট আ নেসেসিটি। টেক সাম টাইম, সি ইয়োর অপশনস। অলসো আমাদের দেশে এটা খুবই 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 ইম্পর্টেন্ট ছেলেপেলে এটা রিয়েলাইজ করা যে রিমোট জব ইজ অ্যাকচুয়ালি আ গুড জব। ডেস্কে জব করা আপনি I remember when I Mm. started remote job, Yeah. আমার আশেপাশে সবাই ভাবতো I am jobless. Yeah, I'm doing exactly. nothing. অথবা যে জবটা করে ইটস নট আ সিগনিফিকেন্ট জব। একটা মানুষ Why অফিসে you না are গিয়ে getting dressed up and going everywhere? Yeah, exactly. So remote job is a very good job option. লিঙ্কডইনে গেলে ওরা অনেক রিমোট জবসের অপশন পাবে এবং এগুলো পার্ট টাইমও অ্যাভেলেবল। এক্সপ্লোর so that they know where their strengths lie, they know where their weaknesses are, so that they can আমাকে যদি এখন আপনি আমাকে যদি বলেন যে ভাইয়া where do you see your career, আমি আর হাইয়েস্ট একবার জব চেঞ্জ করতে পারবো, হাইয়েস্ট, then I'm done. You know why? Because I'll have to settle. আমার এখন ওই বয়সে চলে আসছে যে আমি এখন আর একটা জব, অনেকে হয়তো এই বয়সেই বলবে যে আমি আর কোনো জব সুইচ করবো না, আমার ইচ্ছা হচ্ছে আর একবার সুইচ করা। সো এই জবটার পরে আমি আর একটা, আর ছেলেপেলেদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট 4-5টা জায়গায় নিজের এক্সপিরিয়েন্সটা দেখা, যে ও কোনটাতে বেটার ফিট, এফএমসিজিতে, ও ফিনটেকে, ও আইটিতে, ও আরএমজিতে। ওর এটা চেক না করলেও বুঝতে পারবে না যে ও কোথায় ভালো কাজ করতে পারে, কোথায় ভালো কাজ করতে পারবে না। দেখো একটা স্টার্টআপে কাজ করুক না, 6 মাসের জন্য কাজ স্টার্টআপে করো, অনেকে কাজ করতে চায় না, যে ব্র্যান্ড ভ্যালু নাই এরকম। 6 মাসের জন্য করে দেখো and you will learn lots. সো এই জায়গাটাই হচ্ছে ফ্রেশারদের বুঝতে হবে যে see yourself, try out and then you'll know where your strengths are. And what do you think about job switching? Because I see this in our industry as well, যে 1-2 মাসে job switch করে ফেলে. So for my personal thing, I believe যে what you're learning if you're switching so fast. So what do you think about this? There are two ways, right? একটা হচ্ছে আপনি যখন ওই জবটায় জয়েন করছেন, আপনি কতটুকু কারণে আপনি জবে সুইচ করছেন। 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে কেউ যদি জব সুইচ করে ফেলে, তাহলে ধরে নিতে হবে ও যখন ওই ফার্স্ট জবটা নিয়েছে, ওর ইনিশিয়াল টার্গেট ছিল আসলে এই জবটা বেশি দিন না করার। ওটা ছিল ওই যে আমরা বলি না আপৎকালীন একটা চাকরি। সো আপৎকালীন চাকরিতেও 2 থেকে 6 মাসের মধ্যে ও কিছু শিখবেও না, ওর খালি মাথায় আছে হচ্ছে আমি আপাতত সার্ভাইভ করি, আমি তো কিছু টাকা পাচ্ছি, মিনওয়াইল আমি লিঙ্কডইনে যাই, বিডি জবসে যাই, আমি আমার ইন্ডাস্ট্রি লোকদেরকে বলি আমার একটা চাকরি খুঁজে দেওয়ার জন্য। এটা একটা রিজন হতে পারে। আরেকটা হতে পারে যে কমিটমেন্টটা ওরা দিয়েছে, সেই কমিটমেন্টটা ফুলফিল না করার কারণে জবটা ছাড়তে হয়েছে। আপনি জানেন আমাদের অনেক এজেন্টদের মাথা গরম থাকতেই পারে, হঠাৎ করে একসাথে টানা 3টা কানাডার ভিসা রিফিউজাল বা 4টা ইউএস ভিসা রিফিউজালের কারণে মেজাজ খারাপ হয়ে গেছে। ও একজন ব্রাঞ্চ ম্যানেজারকে বলতে পারে যে তোমাকে রেখে আমার কোনো লাভ হচ্ছে না, রাইট? সো এই আমাদের বাংলাদেশের এজেন্সি কালচারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা, আপনি মাশাআল্লাহ হয়তো আপনি কি কখনো এজেন্সি তো কোনো তো ছিলেন নাকি ছিলেন না? I've worked. You worked in agencies, right? So যে এজেন্সিতে আপনি ছিলেন সেখানে আপনি জানেন যে ওইখানে ডিফারেন্ট কালচার থাকে, আর আমাদের মাল্টিন্যাশনালি ডিফারেন্ট কালচার থাকে। মাল্টিন্যাশনালি ডিফারেন্ট কালচার থাকলেও যে কালচার যে বেটার তা না। প্রবলেমটা হচ্ছে আপনাকে যখন একজন লোকাল সুপারভাইজার একটু বাজেভাবে বলবে, এটা আপনার জন্য কষ্ট। এটা অনেকেরই গায়ে লাগে, বাংলাদেশি বলে গায়ে লাগে। অথবা ওরা যে কথাটা বলে আপনাকে বলবে সেটা গায়ে লাগার মতো বেশি, অন্যরা এক্স্যাক্টলি এটিকেটের একটা ব্যাপার থাকে। সো এই যারা জব সুইচ করে এই কারণে জব সুইচ করে থাকে হয়তো। আমি যদি আপনাকে বলছি আমার স্টাডি গ্রুপে আই হ্যাড টনস অফ রিজনস টু লিভ স্টাডি গ্রুপ বিফোর, রাইট? এবং আপনি জানেনও মার্কেটে অনেক রকমের ঝামেলা হয়েছে, বাট আই স্টেড অ্যাট স্টাডি গ্রুপ বিকজ দিস ওয়াজ মাই কোম্পানি অ্যান্ড আই ওয়ান্টেড টু স্টে লয়াল। বাট আমার কাছে যেটা আমি দেখছি যে আমি আসলে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার, ইন্টারন্যাশনাল ইয়ার 1 এগুলো বলতে আমার কাছে মনে হচ্ছে যে আই এম সো সিক অ্যান্ড টায়ার্ড অফ অল অফ দিস স্টাফস। সো এই জন্য আমার সুইচ করাটা। আর যারা নতুন করে 6 মাসের মধ্যে সুইচ করতে চায়, আমি বলবো যে এটা আসলে এমপ্লয়ের থেকে ওই অফিসের যিনি বস তার বুঝতে হবে যে কেন সেই কাজটা করতেছে, তার মানে ওর কালচারে কোনো একটা ঝামেলা আছে। Okay, nicely explained actually. Thank So you. and ভাইয়া যদি বলেন যে এমপাওয়ারে যদি ব্যাক করি, আমরা এমপাওয়ারে স্টুডেন্টরা কিভাবে রিচ আউট করবে, মানে আপনাকে রিচ আউট করবে, ওর ওয়েবসাইটে রিচ আউট করবে, ওর কোনো এজেন্সির কাছে যাবে, কি এজেন্সি কোলাবোরেশন আছে বাংলাদেশে, একটু যদি ডিটেলসে বলতেন। অবশ্যই আমাদের এমপাওয়ারের
ওয়েবসাইট থেকে চাইলে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও এম্পাওয়ারের কিছু আমরা পার্টনারশিপ দিয়েছি, কিছু এজেন্টকে। আমরা খুব বেশি এজেন্টকে পার্টনারশিপটা দেইনি। এর মধ্যে আমাদের সিগনিফিকেন্ট এজেন্ট আছে হচ্ছে আইডিপি, যারা কিনা এম্পাওয়ারের সাথে রিসেন্টলি অনবোর্ডেড হয়েছে। Okay. So এছাড়া you're working with IDP. ইয়েস, উই আর ওয়ার্কিং উইথ আইডিপি। এর পাশাপাশি আমাদের মেন্টরস আছে, আমার একটা ফেভারিট এজেন্ট, ক্যারিয়ার পাথস আছে, উইনস্টার আছে, এদিক থেকে শাহেদ এডুকেশন আছে, Okay. এদিক থেকে আমাদের সিলেটে শুধুমাত্র ইউরেশিয়া আছে। সো আমার কিছু সিলেক্টিভ পার্টনারকে আমরা অনবোর্ড করেছি, এডুমিগ আছে চিটাগাংয়ে। সো এই পার্টনারদেরকে আমরা অনবোর্ড করেছি দুটা বেসিসে। একটা হচ্ছে যারা কিনা ইউএস এর ব্যাপারে কোনো টাকা আপফ্রন্ট ফি অত একটা চার্জ করে না, দে চার্জ ভেরি লিটল। সেকেন্ড হচ্ছে ওদের কি পরিমাণ ইউনিভার্সিটি কন্ট্রাক্ট আছে, এই জিনিসগুলো আমরা দেখি আমরা এটা অনবোর্ড করেছি। পাশাপাশি কানাডার জন্য আমাদের কিছু পার্টনার আমরা এক্সক্লুসিভলি অনবোর্ড করেছি, যেমন সিএসবি স্টাডি অ্যাব্রড আছে, প্রমিনেন্ট আছে, এদিক থেকে গ্র্যাজুয়েট ট্র্যাক আছে। সো এই পার্টনাররা যারা আছে তাদেরকে দিয়ে আমরা আবার কানাডাটা প্রমোট করছি। Okay. বাট আপনি জানেন বাংলাদেশের সব এজেন্টের এক একজনের এক একটা ইন্টেনশন। সো আমার যেটা পার্সোনাল মোটিভেশন ইজ টু মেক শিওর যে এম্পাওয়ারটা যাতে প্রোডাক্টটা রেপুটেশনটা বাংলাদেশে খারাপ না হয়। True. That's very important. ভেরি ইম্পর্টেন্ট বিকজ পার্টনাররা, আমি যদি বলি পার্টনাররা আপনাকে একটা কাজ করবে, ও বলবে যে এই স্টুডেন্টের থেকে জেনুইন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আরেকটা হতে পারে না। তারপর যখন স্টুডেন্ট পড়বে না তখন আপনাকে বলবে যে স্টুডেন্ট না পড়লে আমি কি করতে পারি, স্টুডেন্টের মাথা ফোন ধরে না। সো এই জায়গাতে আমি আর আই ডোন্ট ওয়ান্ট টু বি ট্র্যাপড ইনটু দিস। ওকে, সো বেসিক্যালি আপনি যে রিকমেন্ড করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট যেসব অনবোর্ডের পার্টনার্স আছে তাদের কাছে রিচ আউট করা, অর আপনাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট রিচ আউট করা, অ্যাপ্লিকেশন করা। এবং অ্যাপ্লিকেশন প্রসেসের পরে কত টাইম লাগতে পারে? এটা পুরো প্রসেসটা একটা অনলাইন প্রসেস, পুরোটাই ডিজিটাল। এবং ইনিশিয়াল আমাদের লোনের জন্য এলিজিবল কিনা এটাও চেক করতে পারবে মাত্র 1 মিনিটে। এটা কি স্টুডেন্টের একাডেমিক দেখে চেক করা হয়? না, আমরা এটাই, দ্যাটস দ্য বেস্ট পার্ট, উই ডোন্ট চেক একাডেমিক্স। কেন? বিকজ উই আর নট এ ইউনিভার্সিটি। ওকে, অল উই কেয়ার অ্যাবাউট, ফর এক্সাম্পল স্টুডেন্ট যদি আমাদের যদি পার্টনার কখনো কভেন্ট্রি ইউনিভার্সিটি হয়, আমরা খালি দেখবো যে কভেন্ট্রিকে আমরা জিজ্ঞেস করবো তোমার যে অফার লেটারটা আছে এটা জেনুইন কিনা। কারণ আমরা তো জানি যে কভেন্ট্রি এগুলো সব অ্যাসেস করে অফার লেটারটা আনছে। আচ্ছা, সো আমাদের তো কভেন্ট্রির সাথে, আমরা তো স্টুডেন্টের সাথে ওর সিজিপিএ আইএলটিএস এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। সো স্টুডেন্ট অফার লেটার নিয়ে আসবে, দেন বাকি কাজ এম্পাওয়ার করবে। আমরা এম্পাওয়ার বাকি কাজ করে দেব। Okay, perfect. Okay, Bhai, any last things if you want to mention about, for our audience, that what to focus in career to shine more like you, maybe? Like maybe earn more. Earn more. Yeah. I think that's one thing everybody says these days. Ahad bhai, you are earning so much. Yeah, I don't know about that. But আমি সত্যি কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ারে আপ এন্ড ডাউন থাকবেই, রাইট? True. 3টা জিনিস মিস করা যাবে না। আমি আপনাকে একদম যদি সত্যি কথা বলি, আমার এম্পাওয়ারের স্যালারি কেন বেশি, বা স্টাডি গ্রুপে কেন স্যালারি আমার বেশি, বাট আপনার কেন স্যালারি বেশি, আমি যদি আপনার কথাটাই বলি, তার কথাটা হচ্ছে স্যালারি বেশি হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ওই মার্কেটে আপনার পার্টনার নেটওয়ার্কটা কতটুকু স্ট্রং। আপনার নামে আপনাকে নিয়ে যখন একটা বাইরের একটা ইউনিভার্সিটি বা বাইরের একটা কোম্পানি যখন কোয়েরি করবে, একটা পার্টনার কতটুকু ভালো কথা বলছে, যত বেশি পার্টনার আপনার নামে ভালো কথা বলবে তত আপনার নেটওয়ার্ক বাড়বে। সেম গোজ উইথ এফএমসিজি। আপনি যদি পার্টনার বেস বিজনেসটা করেন, যেমন আমি যখন এইচপিতে ছিলাম বা আসুসে ছিলাম, আমার দেখা যাচ্ছে যে আইডিবির পার্টনাররা, মাল্টিপ্ল্যানের পার্টনার, দে বিকেম মাই ব্রাদার্স, রাইট? সেম গোজ উইথ স্টাডি গ্রুপে আমি যদি এখন কাউকে কল দিয়ে বলি ভাই বৃষ্টি হচ্ছে চলেন পুনঃ খিচুড়ি খেতে যাই, দে উইল নট সে নো। এবং ওরা এটা চিন্তাও করবে না যে আহাদ ভাই, আমার এমনও পার্টনার আছে যারা কিনা আমার পার্টনারও না, তারা আমাকে এখনো বলতেছে যে আহাদ ভাই আমরা ইভেন্ট করতে চাই, উই ওয়ান্ট টু ডু দিস। সো যে কোনো ক্যারিয়ারে আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুডউইল। আমার বাবা যখন নিটল মোটরসে ছিলেন, হিজ গুডউইল আমি নিজের চোখে দেখছি, এবং আমার কাছে মনে হয়েছে যে কাজ ভালো করা বা খারাপ করা সেটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গুডউইল। দ্যাট ইজ সো ভাইটাল। আপনি সাদিয়া যদি কালকে আমেরিকা চলে যান, কানাডা চলে যান, যাতে পার্টনাররা 3 বছর পরেও বলে যে আরে কভেন্ট্রি একটা রিপ্রেজেন্টেটিভ ছিল সাদিয়া নামে, শি ওয়াজ ভেরি গুড। দ্যাট গুডউইল ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিস যেটা, ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসলে ওটাকে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জ আসলে সেটাতে যেটা করতে হবে, জাস্ট টেক এ স্টেপ ব্যাক, অ্যানালাইজ যে কি করা উচিত কি করা উচিত না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা করা উচিত না সেটা 2-3 বার চিন্তা করা যে আসলে কি ওটা উচিত কি উচিত না। যেমন আমি যদি আপনাকে বলি, উই হ্যাভ অলওয়েজ হ্যাড এনকাউন্টার্স ওয়েন আ পার্টনার ওয়াজ অ্যাংরি উইথ আস, রাইট? আমার মনে আছে আমি যখন স্টাডি গ্রুপে ছিলাম, আমাদের একবার একটা স্টুডেন্টের ক্যাশ আসতে 2.5 মাস টাইম লাগছে, রাইট? 2.5 মাস টাইম লাগছে, এবং ইট ওয়াজ সো ব্যাড যে আমাদের
স্টাডি গ্রুপের ব্রাইটন অফিস থেকে একজনের লন্ডনে যাওয়া লাগছে, ওই ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাডমিশন অফিস থেকে ক্যাশটা রিকোয়েস্ট করে ক্যাশটা আনা লাগছে। Okay. So that was crazy. Yeah. And it was just one student. And the agent was furious, absolutely furious. Of course, Of course. 10,000 IMS পাউন্ড is a পে long করা time, হয়ে yeah. গেছে, স্টুডেন্ট সব কিছু ডান, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বসে আছে, 2.5 মাস ধরে আমরা ভুগাচ্ছি না। এজেন্ট আমার সাথে শাউট করেনি, বাট আমার একটা কলিগের সাথে শাউট করেছিল। Mhm. You see, the agent did not shout at the colleague, কিন্তু he was shouting And the process. at the process, at the culture and at the execution level of Mhm. study group. পাইছে কাকে? পাইছে আমার কলিগকে, Mhm. right? Now, আমার colleague, she was very modest, right? Mhm. And she said nothing. Mhm. She was like, okay, I will not say anything. এটা আমি যখন বলছি তখন আমাদের আসলে বাংলাদেশে কোনো কলিগও ছিল না, এটা I'm talking about someone from India team. Mhm. সো ও আমাকে তখন বলছে যে আহাদ এই এজেন্ট না অনেক রাগ করছে, আমি ওকে ঠান্ডা করছি, বাট এত তো রাগ করার কিছু হয়নি। Mhm. তো আমি তখন এজেন্টকে একটা কথা বলছি যে ভাই আপনি যে রাগারাগিটা করলেন, আমি আপনার সাথে কল দিয়ে চিৎকার দিতে পারি, রাগারাগি করতে পারি, Mhm. এবং আমি দেখছি আমাদের আজকাল কিছু রিপ্রেজেন্টেটিভরা এরকম রাগারাগি করে, খুব ঝাড়ি দিয়ে দেয় হুম। কাউন্সিল এজেন্টদেরকে, রাইট? সো আমি এটাই বলছি যে ভাই আমি আপনার সাথে রাগারাগি করতে পারি, ঝাড়িও দিতে পারি, বকাও দিতে পারি, বাট দ্যাট উইল নট ব্রিং এনি রেজাল্টস। True. মাঝখানে কি হবে? আপনার সাথে আমার রিলেশনশিপটা খারাপ হবে। Mhm. আমার আপনার সাথে রিলেশনশিপ খারাপ হলে কি হবে? আপনি আমার নামে আরেকটা বাজে কথা বলবেন আরেকজনের কাছে, এটা Mhm. আমার মার্কেট হিসাবে আমার গুডউইলটা নষ্ট হবে। সো True. আপনার নামে আমি বাজে কথা বলবো না, আপনি আমার নামে বাজে কথা বলবেন না, বাট আপনি এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করেন, আপনার আর এখানে বিজনেস করা লাগবে না। Mhm. উইল হ্যাভ আদার এজেন্টস। সো রাগের মাথায় বা মেজাজ খারাপ হয়ে আমরা যাতে কারোর সাথে এমন মিসবিহেভ না করি হুম। যে কিনা আমাদের থেকে বয়সে বড়, জাস্ট বিকজ ওরা আমাদের এজেন্ট, জাস্ট বিকজ আমরা অনেক বড় একটা হুম। পজিশনে চলে গেছি, আমরা ওরকম ইগোইস্টিক মাইন্ডসেট আমাদের দেখানো যাবে না। True. আমি যদি একটা এক্সাম্পল দিই, কয়েকদিন আগে আমার সাথে আমি একটা মানে আপনি জানেন আমি খুব বেশি রিপ্রেজেন্টেটিভের সাথে মিশি না। সো আমি একটা রিপ্রেজেন্টেটিভের সাথে মনে হয় চা খাচ্ছিলাম, আমি ওপাশ থেকে আমি শুনতেছি যে রিপ্রেজেন্টেটিভ খুব চিৎকার করে এজেন্টকে বলতেছে যদি এরকম করেন আপনার দরকার নেই অ্যাপ্লিকেশন দেওয়ার, আপনার লাগবে না আমার আপনাকে। দ্যাটস নট হাউ ইউ শুড ট্রিট, বিকজ এই এজেন্ট তোমার থেকে বয়সে বড়, Mhm. ঠিক আছে, তুমি ওকে তোমার থ্রুতেও বিজনেস পাচ্ছে, বাট দ্যাট ডাজ নট মিন ইউ উইল লুজ দ্য মিনিমাম ডিসেন্সি। দেয়ার ইজ আ True. ফাইন লাইন, এটা ধরে রাখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে বড় জিনিস আমি যেটা পার্সোনালি আমি মনে করি, বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। Yeah. আমাকে ইন্ডাস্ট্রিতে সবাই বলে যে আদ ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। Mhm. স্ট্রেট ফরওয়ার্ড হলে যে বেয়াদব হইতে হবে নট নেসেসারি, কিন্তু আপনার যদি কোনো কিছু আমার ব্যাপারে পছন্দ না হয় স্ট্রেট বলে ফেলে, Mhm. এটা আপনার জন্য কাজে দিবে, আমার জন্য কাজে দিবে। আমি আরেকজনকে বললে কি হবে, ও আমি আপনার নামে আরেকজনের কাছে এ বললাম, সে ওটাকে এ বি করতে পারে অথবা এ মাইনাসও করতে পারে। True. সো স্ট্রেট ফরওয়ার্ড, ডোন্ট মিসবিহেভ, ডোন্ট শো ইউর ইগো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আমি যেটা স্টাডি গ্রুপ বা এই এম্পাওয়ারে এসে আমি যেটা দেখছি যে আমরা যদি হাম্বলভাবে কাজ করতে পারি, Mhm. আই থিঙ্ক ইউ উইল গো লং ওয়ে টু রিটেইন দ্য গুডউইল। True. True. Thank you, Bhaiya. It was a very insightful session, and hope to have you soon ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। again in our podcast session. And thank you everyone for watching. থ্যাংক ইউ।